আজ আপনাদের জন্য দশম শ্রেণীর বাংলার পাঠ্য সিন্ধু তীরে কবিতাটি আলোচনা করতে চলেছি। কবিতায় আলোচনায় প্রবেশ করার আগে আপনাদের উদ্দেশ্যে বলে রাখি, যারা আমার এই চ্যানেলে নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিও ভালো লাগলে ভিডিও লাইক করবেন এবং শেয়ার করবেন বন্ধুদের মধ্যে। প্রথমেই বলে নিই, এই কবিতাটি একটি দীর্ঘ কবিতা। এই কবিতার আলোচনা অনেক বড় হবে এবং আপনারা মন দিয়ে পুরোটা শুনুন, না হলে কবিতার পুরো ভাবটাকে আপনারা ধরতে পারবেন না। কবিতাটিকে সম্পূর্ণ বা পূর্ণাঙ্গ একটা ব্যাখ্যা রূপ দেওয়ার জন্য আমি মোট 4টি ভাগে এই কবিতাটির ব্যাখ্যা করব। প্রথম, কবি প্রসঙ্গে 2-4 কথা বলবো। তারপর আমি কবিতার উৎস প্রসঙ্গে আলোচনা করব। তারপর এই কবিতার পূর্ব কাহিনী, অর্থাৎ এই কবিতার মধ্যে একটা কাহিনী আছে, সেই কাহিনীর আগের একটা কাহিনী আছে, সেই আগের কাহিনীটা না বুঝলে আমরা এই কবিতার কাহিনীকে ধরতে পারবো না, তাই সেই সম্পর্কে আলোচনা করব। তারপর আমি সবশেষে চলে যাব কবিতার একদম লাইন টু লাইন, লাইন ধরে ধরে শব্দার্থ ব্যাখ্যা সহ কবিতার মূল আলোচনায়। প্রথমেই চলে আসি আমি কবি প্রসঙ্গে 2-4 কথায়। এখানে বলে রাখা ভালো, কবি সৈয়দ আলাওল মধ্যযুগের একজন বিশিষ্ট কবি বা অন্যতম কবি বলতে পারি। কবি সৈয়দ আলাওল তার একাধিক গ্রন্থে তিনি খণ্ড খণ্ডভাবে তার আত্মপরিচয় তুলে ধরেছেন। সেই থেকে জানা যায় বা অনুমান করা যায় যে কবির ষোড়শ শতকের শেষ দিকে তার জন্ম হয়। এই প্রসঙ্গে বলে রাখি যে কিছু কিছু গ্রন্থে আমরা সপ্তদশ শতকের প্রথম দিকে কবির জন্ম এরকম তথ্য পেয়ে থাকি, কিন্তু সেটা পুরোপুরি প্রাসঙ্গিক নয়, কারণ বাংলা সাহিত্যের বিশিষ্ট গবেষক অসিত কুমার বন্দ্যোপাধ্যায় এবং ডক্টর শহীদুল্লাহ, এই দুজন বিশিষ্ট ব্যক্তি মত দিয়েছেন যে কবি সৈয়দ আলাওলের জন্ম ষোড়শ শতকের শেষ দিকেই, তাই আমরা সেই মতটাকেই গ্রহণ করব। সেই প্রসঙ্গ নিয়ে আমি বলতে পারি, কবি সৈয়দ আলাওলের জন্ম হয় 1596 খ্রিস্টাব্দ থেকে 1597 খ্রিস্টাব্দের মধ্যেই। কবি সৈয়দ আলাওলের আদি নিবাস বা বাড়ি ছিল ফতেহাবাদ মুলুকের জালালপুর গ্রামে। এখন এটি বাংলাদেশে অবস্থিত। অনেকে বলেন এখন এটি বাংলাদেশের ফরিদপুরের অন্তর্গত। আলাওলের পিতা ছিলেন জালালপুরের অধিপতি মজলিস কুতুবের আমাত্য। কবির সম্পর্কে বা কবির জীবন প্রসঙ্গে বিচিত্র কাহিনী আছে। সেই কাহিনীর মধ্যে বলা হয়েছে যে জলদস্যুর হাতে কবির পিতা নিহত হন। আলাওলও সেখানে উপস্থিত ছিলেন, কিন্তু তিনি কোনো রকমে সেখান থেকে রক্ষা পান এবং হাজির হন আরকান রাজসভায়। সেই রাজসভায় তিনি প্রথমে অশ্বারোহী অর্থাৎ সৈন্যদলে যোগদান করেন সৈনিক হিসাবে। পরবর্তীকালে তার কবিত্ব প্রতিভার পরিচয় বিভিন্ন মহলে ছড়িয়ে পড়ে। এই সুবাদে রাজদরবারের উচ্চ পদে অধিষ্ঠিত মাগন ঠাকুর, এই নামটা মনে রাখতে হবে, মাগন ঠাকুর, এই ব্যক্তি আলাওলকে বিশেষভাবে কবিতা রচনায় বা কাব্য রচনায় উদ্বুদ্ধ করেন। তাঁর পৃষ্ঠপোষকতাতেই মালিক মোহাম্মদ জায়সি, আবার এই নামটা আরেকবার রিপিট করছি আমি, মালিক মোহাম্মদ জায়সির হিন্দি অবধি ভাষায় রচিত পদুমাবত, এই কাব্য অবলম্বনে রচনা করেন পদ্মাবতী। অর্থাৎ আরেকবার আমি বলছি, এই মাগন ঠাকুর, যিনি আরকান রাজসভার এক উচ্চ পদস্থ কর্মচারী, তিনি অনুপ্রাণিত করেন এই পদ্মাবতী কাব্য লেখার জন্য। তার নির্দেশেই এক প্রকার তিনি অর্থাৎ এই সৈয়দ আলাওল পদ্মাবতী কাব্য রচনা করেন। এই কাব্য তার অনুবাদ কাব্য। এই কাব্যের মূল রচয়িতা হলেন মালিক মোহাম্মদ জায়সি। তার মূল কাব্য হল হিন্দি অবধি ভাষায় রচিত পাদুমাবত, অনেকে পদুমাবত এটাও বলে থাকেন। এই পাদুমাবত কাব্য থেকেই সৈয়দ আলাওল পদ্মাবতী কাব্য রচনা করেন। সেই রচনা সালও অনুমান করা যায়
ছেচল্লিশ খ্রিস্টাব্দ, অর্থাৎ পদ্মাবতী কাব্যের রচনাসাল অনুমান করা যায় 1646 খ্রিস্টাব্দ। এরপর আমরা চলে আসব আমাদের পাঠ্য সিন্ধু তীরে এই কবিতার উৎস প্রসঙ্গে। কবি সৈয়দ আলাওল রচিত পদ্মাবতী কাব্য থেকে আমাদের এই পাঠ্য সিন্ধু তীরে কবিতাটি নেওয়া হয়েছে। পদ্মাবতী এক বিরাট কাব্য। এই পদ্মাবতী কাব্যের এক অংশের নাম পদ্মা সমুদ্রখণ্ড। আবার আমি রিপিট করছি, এই পদ্মাবতী এক বড় কাব্য, সেই কাব্যের একটি অংশের নাম পদ্মা সমুদ্রখণ্ড, পদ্মা সমুদ্রখণ্ড। সেই অংশের এই সিন্ধু তীরে কবিতার যে আমরা পাঠ পাই সেটা আছে। এরপর আসি নামকরণ। সিন্ধু তীরে এই নামটা কিন্তু কবি সৈয়দ আলাওলের দেওয়া নয়, আমাদের সাহিত্য সঞ্চয়ন গ্রন্থের যাঁরা সংকলক তারাই এই নামটা ঠিক করে দিয়েছেন। সুতরাং আমরা যদি পদ্মাবতী কাব্যে প্রবেশ করি বা পদ্মাবতী মূল কাব্য দেখি, সেখানে সিন্ধু তীরে নামক কোনো প্রকার অংশের উল্লেখ নেই, সেখানে পদ্মা সমুদ্রখণ্ডের উল্লেখ আছে। সেখানে গেলেই আমরা এই অংশটা পাব। এরপর আমরা চলে আসি কবিতার পূর্বকথায় বা কবিতার মধ্যে বর্ণিত কাহিনীর একটা পূর্বকথায়। এই কবিতাটিকে পূর্ণাঙ্গ বুঝতে গেলে বা এই কবিতার পুরোপুরি ভাবরস আস্বাদন করতে গেলে এই কবিতার পূর্বকথাটিকে জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি খুব মনোযোগ দিয়ে এবং খুব যত্ন সহকারে সেই পূর্ব কাহিনীটিকে উদ্ধার করেছি। খুব মনোযোগ দিয়ে এটা শোনার জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করছি। প্রথমেই বলি, সিংহলের রাজকন্যা পদ্মাবতী, তার একটি সুখ পাখি ছিল। সুখ পাখি বলতে টিয়া পাখি। এখানে একটু কথা আমি বলে রাখি যে আমরা যে পদ্মাবতী এই কাব্যটার নাম করছি বারবার, এই কাব্যগুলো মধ্যযুগের কাব্য। সুতরাং মধ্যযুগের কাব্যে আমরা যদি দেখি রূপকথা, গালগল্প, নানান রকম আখ্যান, কাল্পনিক ব্যাপারের একটু প্রচলন ছিল। সেক্ষেত্রে এই কাহিনীতেও কিছু কিছু কাল্পনিক জায়গা স্থান পেয়েছে বলি। এরপর আমরা মূল আলোচনায় আসি। সিংহলের রাজকন্যা পদ্মাবতী এবং তার একটি প্রিয় সুখ পাখি ছিল। এই সুখ পাখির নাম ছিল হীরামণি। পাখিটি সঙ্গে থাকলে এই রাজকন্যা পদ্মাবতীর অধোগতি হবে বা রাজকন্যা পদ্মাবতীর খারাপ হয়ে যাবে, এই কথা ভেবে রাজা পাখিটিকে মেরে ফেলার আদেশ দেন। এই কথা যখন সেই সুখ পাখি জানতে পায়, সে তখন বনে চলে যায়। বনে গিয়েও তার বেশ খুব একটা সুবিধা হয়নি। সে এক ব্যাধের হাতে ধরা পড়ে। ব্যাধ মানে শিকারী, অর্থাৎ এক শিকারী তাকে ধরে নেয়। চিতোরের এক গরিব ব্রাহ্মণ তখন সিংহলে বেড়াতে গিয়েছিল। সে তখন সেই শিকারীর কাছে বা সেই ব্যাধের কাছে এই পাখিটিকে কিনে নেয় এবং সে চিতোরে ফিরে আসে। চিতোরে ফিরে এসেই সেই ব্রাহ্মণ চিতোরের রাজা রত্নসেন তার কাছে এই পাখিটিকে 1,00,000 স্বর্ণ মুদ্রার বিনিময়ে বিক্রি করে দেন। এরপর এই হীরামণি বা এই পাখিটি, সুখ পাখিটি চলে আসে চিতোরের রাজা রত্নসেনের রাজ দরবারে। চিতোরের রানীর কাছে এই পাখিটি পদ্মাবতী রূপের প্রশংসা করে বসে। চিতোরের রানী পদ্মাবতী রূপের প্রশংসা শুনে সে পাখিটির প্রতি অত্যন্ত ক্ষুব্ধ হয়, রেগে যায়। তিনি পাখিটিকে মেরে ফেলার ব্যবস্থা করেন। কোনো ক্রমে পাখিটিকে বাঁচিয়ে একজন রাজকর্মচারী পাখিটিকে পুনরায় রাজার হাতে তুলে দেন। এই সময় রাজা রত্নসেন পাখিটির মুখে পদ্মাবতীর কথা শুনতে পান। পদ্মাবতীর রূপের ব্যাখ্যা করে এই পাখিটি এবং রত্নসেন তা শুনে মোহিত হয়ে যান। পদ্মাবতীর রূপ কেমন, পদ্মাবতী কে, এইটা জানার জন্য তার মন উদ্গ্রীব হয়ে ওঠে।
তিনি সঙ্গে সঙ্গে সিংহল যাত্রা করেন। সিংহল যাত্রার ক্ষেত্রে তিনি যোগীর বেশ ধরেন। যোগী মানে সন্ন্যাসী বা সাধুর বেশ ধরে এই রত্নসেন, যিনি চিতোরের রাজা, সে সিংহলে এসে উপস্থিত হন। সিংহলে এসে এই সুখ পাখির সাহায্যে রাজা রত্নসেন পদ্মাবতীর সাথে পরিচিত হয়। পদ্মাবতীর রূপ দেখে তিনি প্রথমেই এই পদ্মাবতীর প্রেমে পড়ে যান। তাদের এই আলাপের কথা সিংহলের রাজা গান্ধর্ব সেন অর্থাৎ পদ্মাবতীর বাবা জানতে পারে এবং এই নতুন আগন্তুক সন্ন্যাসীকে বন্দি করার হুকুম দেন। এরপর অনেক কষ্ট করে রাজা রত্নসেন প্রমাণ করেন যে তিনি সিংহলের রাজা, তিনি কোনো প্রবঞ্চক বা ঠক মানুষ নন, তিনি একজন রাজা। এরপর তার পরিচয় জানতে পেরে এই পদ্মাবতীর পিতা অর্থাৎ সিংহলের রাজা গান্ধর্ব সেন বা গন্ধর্ব সেনও বলা হয়, তিনি পদ্মাবতীর সাথে রত্নসেনের বিবাহ দেন। মহা ধুমধাম করে সেই বিবাহ হয়। এরপরে বেশ কিছুদিন এই রত্নসেন সিংহলেই থেকে যান পদ্মাবতীর সাথে। এই সময় এক পাখির মুখে রাজা রত্নসেন তার নিজের রাজ্য চিতোরের দুরবস্থা বা খারাপ অবস্থার কথা জানতে পারেন এবং জানতে পারেন তার প্রথম রানী খুব দুঃখে দিন কাটাচ্ছেন। সেই সংবাদ জেনে তিনি অত্যন্ত দুঃখিত হন এবং মনে মনে স্থির করেন তিনি আবার চিতোর ফিরে যাবেন। রানী পদ্মাবতী ও অন্যান্য পরিজনদের নিয়ে তিনি সেই চিতোরে যাওয়ার একটা তোড়জোড় শুরু করেন। এই সময় সমুদ্র ছদ্মবেশ ধরে এই রাজার কাছে আসেন এবং তাকে তার সম্পদের 4 ভাগের 1 ভাগ ভিক্ষা চেয়ে বসেন। অর্থাৎ সমুদ্র ছদ্মবেশ ধরে আসেন, ব্রাহ্মণের ছদ্মবেশ ধরে এসে এই রাজা রত্নসেনকে বলেন যে তার যত সম্পদ আছে তার 1 ভাগ আমাকে দিতে। তাতে কি হবে? সেই ব্রাহ্মণ বলে তাতে আপনার যাত্রা শুভ হবে। রাজা এই রত্নসেন তখন সেই ব্রাহ্মণকে অত্যন্ত অপমান করেন এবং সেখান থেকে তাড়িয়ে দেন। এরপরই তাঁরা সমুদ্র যাত্রা শুরু করেন চিতোরের উদ্দেশ্যে। সমুদ্রে হঠাৎই প্রবল ঝড় নেমে আসে এবং তাদের সমুদ্র মধ্যে তাদের নৌকা বা তাদের অনেকগুলি নৌকা ছিন্ন ভিন্ন হয়ে যায়। এই সময় এক সমুদ্র পক্ষী, বারবার এই পাখি জিনিসটা আসছেই, এক সমুদ্র পক্ষী এই রত্নসেনকে, পদ্মাবতী এবং তার প্রধান 4 সখীকে ভেলায় তোলেন অর্থাৎ প্রাণ বাঁচান। কিন্তু এই সময় অর্থাৎ এই ভেলায় তোলার সময় তাদের এই ভেলা 2 ভাগে ভাগ হয়ে যায়, অর্থাৎ চূড়ান্ত বিপর্যয় তখনও কাটেনি। 1 ভাগে ভেসে যান রাজা রত্নসেন এবং অন্য ভাগে তার 4 প্রধান সখীসহ পদ্মাবতী। পদ্মাবতী সমুদ্রের তীরে একদম এসে উপস্থিত হন বা অচেতন হয়ে পড়েন। এরপর কি ঘটে সেটাই আমাদের এই পাঠ্য কবিতায় তুলে ধরা হয়েছে। এরপর আমরা প্রবেশ করব সেই পাঠ্য কবিতার কাহিনী, শব্দার্থ এবং মূল ব্যাখ্যায়। আমরা চলে আসছি কবিতার একদম টেক্সট ভিত্তিক আলোচনায়। এখানে একটা কথা বলে রাখি, আমরা যে কবিতার রূপটা দেখছি অর্থাৎ শব্দগুলো খুবই সহজ, কিন্তু মূল যদি আমরা পদ্মাবতী কাব্য পড়ি বা সেখানে যদি দেখি এই অংশটাকে, সেখানে দেখব এই শব্দগুলো এরকম ছিল না, সেখানে শব্দগুলোকে অন্যরকম একটা ছিল। অর্থাৎ এখানে শব্দগুলোকে একটু পাল্টে দেওয়া হয়েছে, চেঞ্জ করা হয়েছে, কারণ 10ম শ্রেণীর ছেলেরা পড়বে সেই কথা ভেবে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি সেই অংশটিকে স্ক্রিনের মধ্যে তুলে ধরছি, আপনারা বুঝতে পারবেন মূল কবিতার সাথে সেই কবিতার বা আমাদের এই পাঠ্য কবিতার কি পার্থক্য। এরপর আমরা চলে আসছি কবিতার মূল পাঠ বা পড়ায়। এই কবিতাটি ত্রিপদী ছন্দে লেখা। আপনারা দেখবেন একটা পদ, তারপর আরেকটা পদ, আরেকটা পদ,
ত্রিপদী ছন্দ। চলে আসি, বলছে কন্যারে ফেলিল যথা জলের মাঝারে তথা দিব্যপুরী সমুদ্র মাঝার, অতি মনোহর দেশ নাহি তথা দুঃখ ক্লেশ সত্য ধর্ম সদা সদাচার। এখানে দেখুন দুটো দাঁড়িয়ে আছে, অর্থাৎ এখানে আমাকে থামতে হবে। কন্যা বলতে এখানে বোঝানো হয়েছে পদ্মাবতীকে। পদ্মাবতীকে ফেলিল যথা, কোথায় ফেলল? জলের মাঝারে তথা দিব্যপুরী সমুদ্র মাঝার। সমুদ্রের মাঝে বা সমুদ্রে ঘেরা কোনো এক দিব্যপুরীর মধ্যে। দিব্যপুরী মানে অত্যন্ত মনোহর একটা জায়গার মধ্যে। তারপরই বলছে অতি মনোহর দেশ নাহি তথা দুঃখ ক্লেশ সত্য ধর্ম সদা সদাচার। অর্থাৎ যে দেশে এনে পদ্মাবতী এবং তার 4 সখীকে ফেলল, সেই দেশ অত্যন্ত সুন্দর মনোহর, সেখানে মানুষের দুঃখ ক্লেশ কিচ্ছু নেই, সেখানকার মানুষ সত্য এবং সত্য ধর্মে চলে। এরপর আসি, সমুদ্র নিপতি সুতা পদ্মা নামে গুণজুতা, সিন্ধু তীরে দেখি দিব্য স্থান, উপরে পর্বত এক ফল ফুলে ব্যতিরেক, তার পাশে রচিল উদ্যান। এখানটা একটু বোঝার আছে, অর্থাৎ পদ্মাবতী, চিতোরের রানী পদ্মাবতী সামুদ্রিক বিপর্যয়ের ফলে যেখানে এসে পড়ল, যে ভূখণ্ডে, সেই ভূখণ্ডের অধিপতি সমুদ্র রাজা, তার কন্যা পদ্মার নাম এখানে করা হচ্ছে। তার কন্যা সেই পদ্মা সমুদ্র তীরের মধ্যে বা সমুদ্র তীরে এই দিব্য স্থান দেখে মুগ্ধ হয়েছেন। দ্বীপভূমির উপর এক ফুলে ফলে সুশোভিত পাহাড়ের পাশে এক উদ্যান বা প্রমোদ কানন তৈরি করার জন্য উদ্গ্রীব বা কথা ভাবছেন। এখানে আমরা যেন গুলিয়ে না ফেলি পদ্মাবতী এবং পদ্মা। এখানে তোমরা খেয়াল করবে সমুদ্র নিপতি, সমুদ্র নিপতির কথার অর্থ হচ্ছে সমুদ্রের রাজা। সুতা মানে মেয়ে, সমুদ্র রাজার মেয়ে পদ্মা, নামে গুণজুতা মানে গুণযুক্তা, অত্যন্ত গুণযুক্ত এই মেয়ে। সিন্ধু তীরে দেখি দিব্যস্থান, দিব্যস্থান মানে আমি আগেই বললাম মনোহর এক অঞ্চল বা একটা ভূখণ্ড। উপরে পর্বত এক, সেই মানে স্থানের উপরে পর্বত আছে। ফল ফুলে ব্যতিরেক, অর্থাৎ ফল ফুলে ব্যতিরেক বা শ্রেষ্ঠ। তার পাশে রচিল উদ্যান, সেই তার পাশে তিনি একটা উদ্যান বা কানন বা বাগান তৈরি কথা এখানে বলা হচ্ছে। অর্থাৎ পুরো অর্থটা কি দাঁড়ালো? সমুদ্রের ধারে পদ্মাবতী এক সামুদ্রিক বিপর্যয়ের পর এসে পড়ল, সেই স্থানেই বা কাছাকাছি স্থানেই সমুদ্র রাজার কন্যা পদ্মার এক রাজকীয় উদ্যান। এরপর চলে আসি পরের আমরা, নানা পুষ্প মনোহর সুগন্ধি সৌরভ তর, নানা ফল বৃক্ষ সুলক্ষণ, তাহাতে রচিত বিচিত্র টঙ্গী, হেমরত্নে নানা রঙ্গী, তথা কন্যা শাকে সর্বক্ষণ। এখানটা আবার আমাদের বুঝে নেওয়ার আছে, অনেকগুলি শব্দের ব্যাখ্যা এখানে আছে। নানা পুষ্প মনোহর, পুষ্প মানে ফুল, নানা ফুল দিয়ে এই যে উদ্যান পদ্মা রচিত করেছে বা তৈরি করেছে, সেই উদ্যান শ্রেষ্ঠ। সুগন্ধি সৌরভতর, অর্থাৎ সেই উদ্যান থেকে যে সুগন্ধ চারিপাশে ছড়ায় সেটা সকলকে মোহিত করে দেয়। সৌরভ মানে সুগন্ধ, ঠিক আছে। এরপর আসি, নানা ফল বৃক্ষ সুলক্ষণ। আমরা এখানে ছিলাম নানা ফল বৃক্ষ সুলক্ষণ, নানা ফলে সেই উদ্যান পরিপূর্ণ। বৃক্ষ সুলক্ষণ, সুলক্ষণ কথার অর্থ হচ্ছে এখানে ঔষধি গুণযুক্ত। বলছে তাহাতে বিচিত্র টঙ্গী, টঙ্গী কথার অর্থ হচ্ছে চূড়ো, চূড়ো বা আমরা এখানে প্রাসাদের উঁচু মাথা বা উঁচু অংশটাকেও বলতে পারি। তাহাতে বিচিত্র টঙ্গী অর্থাৎ সেই উদ্যান বা সেই বাগানে বিচিত্র নানান রকমের বা কি বলবো এক অন্য রকমেরও বলতে পারি, এক
উঁচু মাথা বা উঁচু প্রাসাদযুক্ত ঘর আছে। হেমরত্নে নানা রঙ্গী তথা কন্যা সাজ থাকে সর্বক্ষণ। তথা কন্যা, কোন কন্যার কথা বলা হচ্ছে এখানে? পদ্মার কথা বলা হচ্ছে। অর্থাৎ পদ্মা সেই বাগানের মধ্যে অবস্থিত সেই নানান রকম বিচিত্র টঙ্গী বা উঁচু স্থানের ঘরে, প্রাসাদে সব সময় থাকে। সেই ঘরগুলি কেমন? হেমরত্নে নানা রঙ্গী। হেমরত্নে নানা, এখানে রঙ্গী বলা হয়েছে। রঙ্গী মানে রঙিন। হেম কথা হচ্ছে সোনার রং বা সুবর্ণ রঙে সেই প্রাসাদগুলি, সেখানে এই কন্যা পদ্মা সর্বক্ষণ থাকেন। এরপর কি হলো? পিতৃপুরে ছিল নিশি। পিতৃপুরে, পিতৃপুর মানে পিতারপুর, অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে এই কন্যা পদ্মা সমুদ্র রাজার থেকে দূরে এই তার এই উদ্যানে থাকেন। অর্থাৎ পিতৃপুরে ছিল নিশি, পিতৃপুরে তখন রাত, বা এখানে আমি অন্যভাবে বলতে পারি তিনি পিতৃপুরে ছিলেন নিশীথে, রাত্রে। নানা সুখে খেলি হাসি যদি হইল সময় প্রত্যুষ। এখানের ব্যাখ্যাটা হবে এইরকম যে পিতৃপুরে ছিল নিশি, নানা সুখে খেলি হাসি যদি হইল সময় প্রত্যুষ। সময় প্রত্যুষ মানে সকাল। যখন সকাল হলো, অর্থাৎ সারা রাত এই কন্যা পদ্মা তার পিতৃপুরে ছিলেন। যখন সময় হলো, সকাল হলো, তিনি তার সখীদের নিয়ে হাসতে খেলতে এই উদ্যানে এলেন। সখীগণ করি সঙ্গে আসিতে উদ্যানে রঙ্গে, সিন্ধু তীরে রহিছে মানযশ। এই সখীদের সাথে পদ্মা যখন রঙ্গ তামাশায় ব্যস্ত, সেই সময় সে লক্ষ্য করলো যে সিন্ধু তীরে, সমুদ্রের তীরে পড়ে রয়েছে একটি মানযশ। মানযশ কথা হচ্ছে একটি নৌকা, একটি ডিঙিও বলতে পারি, ডিঙি। মনেতে কৌতুক বাসি তুরিত গমনে আসি, দেখে চারি সখী চারি ভীত, মধ্যেতে যে কন্যাখানি রূপেয়তী রম্ভাজিনী, নিপতিতা চেতনরহিত। আমি এর ব্যাখ্যায় চলে আসছি। অর্থাৎ এই পদ্মা যখন দেখলেন যে সমুদ্রের মাঝারে বা সমুদ্রের তীরে একটি মানযশ বা একটি ডিঙি পড়ে, তখন মনের কৌতুকবশত তিনি এগিয়ে গিয়ে দেখলেন, বা দ্রুত এগিয়ে এসে দেখলেন যে চারটে সখী চারি ভীত, অর্থাৎ চারপাশে চার সখী পড়ে। ভিত মানে দিক, বা আমি স্থান বলতে পারি, চার দিক বা চার ভিতে, চারিদিকে এই চারজন সখী বা চারজন পড়ে, চারজন নারী পড়ে। মধ্যেতে যে কন্যাখানি, তার মাঝে আর একজন কন্যা পড়ে রয়েছে। সেই কন্যার বিবরণ দিচ্ছেন কেমন? যে রূপে অতি রম্ভাজিনী, অর্থাৎ সেই কন্যাকে রানী পদ্মাবতী। রানী পদ্মাবতী কেমন? রূপে অতি রম্ভাজিনী। রম্ভা মানে এখানে সেই অপ্সরা রম্ভার কথা বলা হয়েছে। অপ্সরা রম্ভাকেও জয় করেছে। যিনি কথার অর্থে জয় করা, অর্থাৎ রানী পদ্মাবতী যেন অপ্সরা রম্ভার থেকেও আরও রূপবতী। নিপাতিতা চেতন রহিত। নিপাতিতা মানে নিচে পড়ে রয়েছে, এবং চেতন রহিত, রহিত মানে চেতনা নেই, সংজ্ঞাহীন, এটা আমরা বলতে পারি। রহিত মানে বর্জিত, অর্থাৎ তার কোনো চেতনা নেই, সংজ্ঞা নেই, জ্ঞান নেই। দেখিয়া রূপের কলা বিস্মিত হইল বালা, অনুমান করে নিজ চিতে, ইন্দ্রসাপে বিদ্যাধরী কিংবা স্বর্গভ্রষ্ট করি, অচৈতন্য পরিছে ভূমিতে। দেখিয়া রূপের কলা, কলা মানে এখানে কি বলা হচ্ছে আমরা একটু দেখার চেষ্টা। এখানে দেখব, দেখিয়া রূপের কলা, কলা মানে মাধুর্য। রূপের এই মাধুর্য দেখে বিস্মিত হইল বালা। বিস্মিত মানে হতচকিত হয়ে যাওয়া, অভিভূত হয়ে যাওয়া। হইল বালা, বালা মানে মেয়ে বা কন্যা। অর্থাৎ রানী পদ্মাবতীর রূপ দেখে রাজকুমারী পদ্মা, এই বালা হচ্ছে রাজকুমারী পদ্মা। এই রাজকুমারী পদ্মা বিস্মিত হলেন, হতচকিত হয়ে গেলেন, হতভম্ব হলেন। এত রূপ তিনি আগে দেখেননি। অনুমান করে নিজ চিতে মানে চিত্তে বা মনে। সে নিজের মনে অনুমান করল, কল্পনা করল। কি কল্পনা? ইন্দ্রসাপে বিদ্যাধরী। ইন্দ্রসাপ
অর্থাৎ দেবতাদের মধ্যে যিনি একজন প্রধান দেবতা, সেই ইন্দ্রের অভিশাপে বিদ্যাধরী মানে কোনো এক অপ্সরা, এই অপ্সরার সাথে ইন্দ্রের সম্পর্ক কি না, ইন্দ্রের রাজসভায় নাকি অপ্সরারা নাচ দেখান। এই নাচে তুষ্ট না হলে তখন এই ইন্দ্র তাদেরকে অভিশাপ দেন এবং মর্তে পাঠিয়ে দেন, আমাদের এই পৃথিবীতে পাঠিয়ে দেন, স্বর্গ থেকে মর্তে পাঠিয়ে দেন, শাস্তি এটা। তাই এই রাজকুমারী পদ্মা অনুমান করলেন যে এত রূপ আর কার হতে পারে, নিশ্চয়ই কোনো বিদ্যাধরী বা কোনো অপ্সরী, যিনি ইন্দ্রের অভিশাপে কিংবা স্বর্গভ্রষ্ট করি অচৈতন্য পড়িছে ভূমিতে, স্বর্গভ্রষ্ট হয়েছে দিয়ে আমাদের এই পৃথিবীতে বা এই ভূমিতে পড়ে রয়েছে। সে এটা অনুমান করলো যে ইন্দ্রের অভিশাপে হয়তো কোনো অপ্সরী স্বর্গভ্রষ্ট হয়ে স্বর্গচ্যুত হয়ে আমাদের এই কাছাকাছি পড়ে। বেকত দেখিয়া আঁকি তেন স বসন সাক্ষী, ব্যথানিত হইছে কেশ বেশ, বুঝি সমুদ্রের নাও ভাঙিল প্রবল বাও, মোহিত পাইয়া সিন্ধু ক্লেশ। এই অংশে অনেকগুলো শব্দের অর্থ আমাদেরকে জানতে হবে। এখানে আছে, প্রথমেই আমরা দেখছি বেকত দেখি আঁকি। বেকত কথার অর্থ হচ্ছে এখানে যে খুবই কাছাকাছি দেখা, এখানে খুব কাছাকাছি দেখা বা সামনাসামনি আমরা এখানে দেখার কথা বলছে। দৃষ্টিগোচর, এই রাজকুমারী পদ্মা যখন দৃষ্টিগোচর হলো এই পতিত হওয়া নারী, অর্থাৎ যিনি পড়ে আছেন ভূমিতে, সেই নারী বা সেই নারীকে তিনি যখন কাছাকাছি দেখলেন, তিনি কি দেখলেন? তেন বসন সাক্ষী, তার বসন বাসভূষা, বসন মানে তার কাপড় জামা, সাক্ষী তার সেই কাপড় জামা, তেন মানে কার? যিনি পতিত হয়ে আছেন, অর্থাৎ রানী পদ্মাবতীর বসনগুলো, তার বাসভূষা বা কি বলবো এখানে কাপড় জামা, সাক্ষী প্রমাণ দিচ্ছে কি? ব্যথানিত হয়েছে কেশ বেশ, এবং আরও দেখছেন কি? ব্যথানিত মানে এলোমেলো হয়েছে কেশ বেশ, তার চুল এলোমেলো, অর্থাৎ রানী পদ্মাবতীর চুল এলোমেলো। রাজকুমারী পদ্মা যখন কাছাকাছি এলেন, দেখলেন ভূমিতে যে নারী খুব সুন্দরী যিনি পড়ে আছেন, তার বসন এলোমেলো, চুল এলোমেলো, তখন তিনি অনুমান করে নিলেন। কি অনুমান করলেন? বুঝি সমুদ্রের নাও ভাঙিল প্রবল বাও মানে বাতাস, বুঝি সমুদ্রের নাও মানে সমুদ্রের নৌকা, অর্থাৎ তিনি অনুমান করলেন কি যে হয়তো সমুদ্রের নৌকা প্রবল বাতাসে ছিন্ন ভিন্ন হয়েছে। মোহিত পাইয়া সিন্ধু ক্লেশ, মোহিত মানে সংজ্ঞাহীন, পাইয়া সিন্ধু ক্লেশ, সিন্ধু মানে সমুদ্রের ক্লেশ বা সমুদ্রের কষ্ট, তিনি হয়তো সমুদ্রে কষ্ট পেয়েছেন, আত্মহারা হচ্ছেন বা মুগ্ধ হয়েছেন, এরকম বলা যায়। তারপরই তিনি হয়তো এখানে সংজ্ঞাহীনভাবে পড়ে আছেন, এমনটা রাজকুমারী পদ্মা অনুমান করে নিলেন। এরপর আমরা চলে আসি পরের চরণে। বলছি, চিত্রের পুতলি সমা নিপতিত মনোরমা কিঞ্চিত আছয় মাত্র শ্বাস। চিত্রের পুতলি সমা, চিত্র মানে ছবির পুতলি মানে পুতুল, সমা মানে সমান। বলছে এই নারী চিত্রে বা ছবিতে দেখা পুতুলের মতো দেখতে, এত সুন্দর তার রূপ। নিপাতিত মনোরমা, নিপাতিত মানে তিনি পড়ে আছেন এবং তাকে দেখতে সেই চিত্রের পুতুলের মতো লাগছে, অর্থাৎ বালিতে এই রানী পদ্মাবতী যখন পড়ে আছেন তাকে দেখতে মনে হচ্ছে তিনি যেন একদম চিত্রের পুতুলের মতো। কিঞ্চিত আছয় মাত্র শ্বাস, কিঞ্চিত খুবই সামান্য তার শ্বাস বা কি বলবো প্রাণবায়ু আছে, তিনি বেঁচে আছেন। অতি স্নেহ ভাবি মনে বলে পদ্মা ততক্ষণে বিধি মোড়ে না করো নৈরাশ। তিনি তখন মনে মনে ভাবছেন যে বিধি, হে বিধাতা, আমাকে নৈরাশ করো না, আমি একে যেন সুস্থ করতে পারি। বেশ, এরপর আসছি পিতার পুণ্যের ফলে মোহর ভাগ্যের বলে বাহুরক কন্যার জীবন।
এখানে তিনি বলছেন, এই রাজকুমারী পদ্মা বলছে, রাজকুমারী পদ্মা বলছেন আমার পিতার ভাগ্যের ফলে এবং মোহর, মোহর মানে আমার, মোহ আমি, আমার ভাগ্যের বলে বাহুরক কন্যার জীবন, বাহুরক মানে ফিরে আসুক, কন্যার জীবন, এই যে কন্যা পড়ে আছেন তার জীবন পুনরায় ফিরে চলে আসুক, রাজকুমারী পদ্মা এটা চাইছেন। চিকিৎসিমু প্রাণপণ কৃপাকণ নিরঞ্জন, নিরঞ্জন এখানে একজন দেবতার নাম, ধর্ম ঠাকুরও বলতে পারি, শিবও বলতে পারি। বলছে চিকিৎসিমু, তাকে চিকিৎসা করব প্রাণপণ দিয়ে। কৃপাকর নিরঞ্জন, নিরঞ্জনের কাছে এই রাজকুমারী পদ্মা কৃপা প্রার্থনা করছেন যে হে শিব বা হে নিরঞ্জন তুমি কৃপা করো। দুঃখিনীরে করিয়া স্মরণ, অর্থাৎ আমাকে স্মরণ করো, আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো, আমি যেন এই যিনি পড়ে আছেন, যিনি কষ্ট পাচ্ছেন তাকে সেবা করে সুস্থ করতে পারি। সখী সবে আজ্ঞা দিল, উদ্যানের মাঝে নিল, পঞ্চজনে বসনে ঢাকিয়া। সখী সবে আজ্ঞা দিল, অর্থাৎ রাজকুমারী পদ্মার যে সখীদের নিয়ে তিনি এই সমুদ্র তটে ঘুরে বেড়াচ্ছিলেন, আমোদ করছিলেন, সেই সখীরা তাকে আজ্ঞা দিল, অনুমতি দিল এবং তাকে উদ্যানের মধ্যে বা সেই বাগানের মধ্যে ঘরে নিয়ে আসা হলো। পঞ্চজনে বসনে ঢাকিয়া, পঞ্চজন বসনে ঢাকিয়া, বসন মানে বস্ত্র দিয়ে ঢাকলো, তাকে বস্ত্র দিয়ে ঢেকে দেওয়া হলো। বেশ, এখানে পঞ্চজন কথার অর্থ কি এটা একটু আমরা জেনে নিতে হবে। পঞ্চজন মানে পদ্মার এখানে 5 সখীকেই সাধারণত বোঝানো হচ্ছে, যে পদ্মার 5 জন সখী মিলে ধরে বস্ত্রে আবৃত করে তাকে নিয়ে আসা হলো। বেশ, এরপর বলছে অগ্নিজালি ছেকে গাও, কেহ শিরে কেহ পাও, তন্ত্রে মন্ত্রে মহাঔষধি দিয়া। অগ্নিজালি ছেকে গাও, ছেকে, অগ্নি ছেকে মানে সেঁকে, সেঁক দেওয়া, কেউ আগুন জেলে এই যে পড়েছিলেন যিনি সংজ্ঞাহীন তার গা কেউ সেঁকে দিচ্ছেন, অর্থাৎ গরম দিচ্ছেন, কেউ কেহ শিরে কেহ পাও, কেহ তন্ত্রে মন্ত্রে মহাঔষধি দিচ্ছেন, কেউ শিরে, কেউ মাথায় সেঁক দিচ্ছেন, সেঁক তাপ করছেন, কেউ পায়ে, কেউ তন্ত্র মন্ত্র বলছেন, কেউ মহাঔষধি দিচ্ছেন। দণ্ডচারী এই মতে বহু যত্নে চিকিৎসিতে, দণ্ডচার অর্থাৎ 3-4 দণ্ড এইভাবে তার চিকিৎসা চলল, বহু যত্নে চিকিৎসিতে। পঞ্চকন্যা পাইলা চেতন, পঞ্চকন্যা পাইলা চেতন, চিতরকন্যা পদ্মাবতী এবং তার 4 সখী, এখানটা খুব গুরুত্বপূর্ণ। পঞ্চকন্যা বলতে এখানে রানী পদ্মাবতী এবং তার 4 সখীকে বলা হচ্ছে। 4 সখী নাম হচ্ছে চন্দ্রকলা, বিজয়া, রোহিণী এবং বিধুন্নলা। আবার নামটা করছি, 4 সখী চন্দ্রকলা, বিজয়া, রোহিণী এবং বিধুন্নলা, এই 4 সখী চেতনা ফিরে পেল। শ্রীযুক্ত মাগন গুণী মহন্ত আরতি শুনি, হীন আলাওল সুরচন। শ্রীযুক্ত মাগন গুণী, এইখানে সেই মাগন ঠাকুরের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করছেন, সৈয়দ আলাওল যিনি তাকে এই কাব্য রচনার জন্য অনুপ্রাণিত করেছিলেন। তিনি বলছেন শ্রীযুক্ত মাগন গুণী, মাগন গুণী, মাগন ঠাকুর খুব গুণী ব্যক্তি। মহন্ত আরতি শুনি, তাঁর আরতি শুনে, মহন্ত মানে মঠের অধ্যক্ষ বা তিনি আমার কি বলবো গুরু, গুরুর মতো, তাঁর আরতি শুনি, তাঁর আজ্ঞা শুনে, আরতি মানে কি বলবো তাঁর একটা কি বলবো আদেশ বা তাঁর রূপ এরকম বলতে পারি, আরতি মানে আদেশটাই ধরবো, তাঁর আদেশ শুনে হীন আলাওল সুরচন, হীন আলাওল, হীন মানে আলাওল নিজেকে খুব ছোট বলছেন, যে তিনি খুব সামান্য মানুষ, তিনি এই রকম গুণী মানুষের সাহায্য পেয়েছিলেন বা আদেশ পেয়েছিলেন বলেই তিনি এত সুন্দর একটি কবিতা রচনা করতে পারলেন। সুরচন মানে সুন্দর কবিতা রচনা করলেন। নমস্কার, ধন্যবাদ আপনাদের এই ভিডিও দেখার জন্য, এবং ভালো লাগলে ভিডিও অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।